রিনি ওর ব্রেকফাস্ট শেষ করবে, তারপরে আমি বেরোবো রিনিকে ড্রপ করে আসতে। অফিস যাওয়ার আগে যে বসে ব্রেকফাস্ট করছি। হ্যাঁ, আজকে তো পার্সোনাল ড্রাইভার আছে। স্কুটি করে যাচ্ছি, তাই দুজনে মিলে সানগ্লাস পরে ডন সেজে যাচ্ছি এখন। আজকাল ব্রেকফাস্টটা করে করে না অভ্যাসটা একটু খারাপ হয়ে গেছে, তাই খিদা পেয়ে যায় প্রায় 10টা-11টার মধ্যে। বেশ সবখানেই গ্যাসের জন্য সবকিছুর দাম বাড়িয়ে দিয়েছেই। লাঞ্চটা করে উঠে তারপরে আমি এখন ঘর পরিষ্কার করতে শুরু করব। লিভিং রুমটা পরিষ্কার করতেই আমার 1.5 ঘন্টা সময় লেগে গেছে লাস্ট 2 বছর ধরে। সেই সব অ্যাওয়ার্ডস এখানের মধ্যে শোকেস করে রাখা আছে। আমি বের হচ্ছি, যাচ্ছি রিনিকে পিক করতে। আর আজকে 5:30টায় বেরোনোর কথা ছিল। ভীষণ ভালো ফুচকা পাওয়া যায় জাস্ট লিফটের অপোজিটে, খুব ভালো পাওয়া যায়। আমার এখানে একটা ফুচকার জন্য খুব ক্রেভিং হয়। খুবই কিউট স্টোরটা, তোমরা দেখো। আর লোকেশনটা আমরা পিং করে দেবো। রাতে আমি একদম হালকা খাবার খাচ্ছি। হালকা বলতে বেসিক্যালি কার্বস আলাদা করে খাচ্ছি না। যেদিন রিনির আর আমার ডিনার আলাদা হয় সেদিন আমি ওরকম জিনিস বানানো পছন্দ করি যেটা আমি পছন্দ করি, বাট শি ওয়ন্ট ইট। আমি তোমাকে একদম ভালো করে এনকারেজ করছি যে প্লিজ ফলো ইওর ডায়েট। বাজে হলো 11টা, অনেকটা রাত হয়ে গেছে। রিমু আসলো না আমার সাথে। তোমরা এত ডিটেইলস ব্লগিং না করে যখন যখন তোমাদের লাইফে কিছু হ্যাপেনিং ডেজ আসবে তখন অনলি ব্লগিং করতে পারো। প্লিজ শেয়ার সাম ইনফো ইফ অ্যাভেলেবল অ্যাবাউট দ্য রাজস্থান ট্রিপ দ্যাট ইউর পেরেন্টস হ্যাভ গন। গুড মর্নিং বিবি ফ্যামিলি, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, আমরাও ভালোই আছি। আজ ব্লগটা একটু সকালে স্টার্ট করতে সুবিধা পেয়েছি, তাই বাজে এখন সকাল 8:30। আর রিনি এখানে সামনে বসে ব্রেকফাস্ট করছে। আমারও কফি এখানে রিনি দিয়ে রেখেছে টেবিলটা বিছানার উপরে, কারণ দিদি আজকে লেট করে এসেছে, এখনও ঘর মুছামুছি চলছে। তো আমি কফি খাবো, রিনি ওর ব্রেকফাস্ট শেষ করবে, তারপরে আমি বেরোবো রিনিকে ড্রপ করে আসতে। তারপর ড্রপ করে এসে আমার একটা অফিসের কাজ থাকবে, অফিসের কাজটা শেষ করে তারপরে তোমাদের সাথে বাকি গল্প স্বল্প হবে। তার সাথে সাথে গল্পর সাথে সাথে আজকে ঘর পরিষ্কার করতে হবে, যেটা তোমাদের আমি বলেছিলাম যে আমি করব। আজকে মাথার মধ্যে রেখেছি, কারণ অ্যাকচুয়ালিতে হাতে সময় আছে, যা বুঝতে পারছি। তো সময় যখন আছে হচ্ছে একটু কিছু অ্যাটলিস্ট বুক শেলফটা, আর এই যে পিছনে যে এখানে কর্নারে আরেকটা শেলফ আছে, এই জিনিসগুলো একটা যদি পরিষ্কার করে রাখি তাহলে অনেকটা কাজ এগিয়ে থাকবে। উইকেন্ডে কারো কথা আমার শুনতে হবে না, তো এটাই হচ্ছে মেন এজেন্ডা আমার আজকে। তো চলো ঝটপট করে কফিটা খাই, কারণ আর 5-10 মিনিটের মধ্যে বেরোতে হবে। গুড মর্নিং এভরিওয়ান। ব্রেকফাস্ট করতে করতে এখন আমি অড পজিশনে হঠাৎ করে ধরে ফেলেছি ক্যামেরাটা। হ্যাঁ, আর এরকম ভাবে ব্রেকফাস্ট করার সুযোগ আমার কোনোদিনও হয় না অফিস যাওয়ার আগে যে বসে ব্রেকফাস্ট করছি। হ্যাঁ, আজকে তো পার্সোনাল ড্রাইভার আছে, তাই এত সুবিধা। আজকে পার্সোনাল ড্রাইভার আছে, এক সেকেন্ড হচ্ছে অনেক তাড়াতাড়ি রেডি হয়ে গেছে, নাহলে আমার ভীষণ দৌড়াদৌড়ি লেগে যায়। দিদি এখন সকালে ঘর যাইয়ে দিদি এবার কেন এত তাড়াতাড়ি হয়ে গেছে বলতো, যা গরম আছে, গরমে আমার 6:45 ঘুম ভেঙে গেছে। তারপরে উসকুস করতে করতে আমি 6:30 একদম আপ। তো আমার সব কাজ দিদি আসার আগেই হয়ে গেছিলো, মানে টিফিন রেডি করা, এভরিথিং। আর ফ্রিজে রান্নাও সমস্ত কিছু রেডি আছে, তাছাড়া রিমোরও চাপ নেই, খাওয়া দাওয়া সব রেডি করা আছে। তো অনেকটা সুবিধাই তো বলতে পারো। হ্যাঁ, এখন একটু সময় পাচ্ছি, খাচ্ছি, দিদি বেরোলে তখন আমরা বেরোবো। স্কুটি করে যাচ্ছি, তাই দুজনে মিলে সানগ্লাস পরে ডন সেজে যাচ্ছি এখন। এখন রিমোট এসে অফিসের কাজ আছে, তাও বলেছে ঘরে টুকিটাকি কিসব করবে নাকি। অফিসের কাজ আছে, মিটিংস নেই তো, তাই অফিসের কাজের মাঝে ডাস্টিং এসব করার আছে। অ্যাকচুয়ালি তো কালকে নিজেই দেখলাম যে প্রচুর নোংরা হয়ে আছে, আর এগুলো না হলে স্যাটারডে সানডে করে করতে লাগবে। আর স্যাটারডে সানডেতে ম্যাডাম যদি সামনে থাকে না তখন একটু বেশি কাউ করে, তো সেজন্য যখন ও থাকবে না ঘুরিয়ে দিলাম ক্যামেরাটা, দেখতে হবে না, শুনতে হবে না। বার কর আমার হেলমেট। রিনিকে ড্রপ করে বাড়িতে ফিরতে একটু ট্রাফিক পেয়েছি, আর আবার ফেরার সময় ব্রেকফাস্টটাও নিয়ে এসেছি। সেই নিচের থেকে লেমন রাইস নিয়ে এসেছি। তো এটা এখন আমার ব্রেকফাস্ট ঝটপট করে নেবো। সকালে শুধু কফি খেয়েছি, তো ওটা তো আর ব্রেকফাস্ট হয় না। যাই হোক, আজকাল ব্রেকফাস্টটা করে না অভ্যাসটা একটু খারাপ হয়ে গেছে, তাই খিদা পেয়ে যায় প্রায় 10টা-11টার মধ্যে। বেশ ভালো খিদা পেয়ে যায়। ঠিক আছে, লাঞ্চের জন্য সব কিছু ব্যবস্থা করাই আছে। তো চলো আমি ব্রেকফাস্টটা করি, অফিসের কাজগুলো শেষ করি। মাঝে মধ্যে তোমাদের সাথে যদি দেখা করতে পারি নিশ্চয়ই আসবো। ব্রেকফাস্ট করতে করতে বেডরুমেই ল্যাপটপটা খুলে নিয়ে বসেছি, কারণ একটু ছোটোখাটো কাজ চলে এসছে। ভাবলাম কাজ করতে করতে ব্রেকফাস্টটাও হয়ে যাবে। তবে এখন যেটা তোমাদেরকে আমি বলতে চাই সেটা হচ্ছে এই লেমন রাইসটা যদি তোমরা আশেপাশে আছো, হার্ডলুরের আশেপাশে থাকো, মাদাপ্পা হোটেলের এই লেমন রাইসটা ডেফিনেটলি ট্রাই করো। আমার খুবই ভালো লাগে, ওদের ফ্লেভারটা এত সুন্দর হয় না।
জানি না রিনির মতো মানুষ যারা খুব একটা রাইস খেতে পছন্দ করে না তাদের হয়তো ভালো লাগবে না, বাট আমার পার্সোনালি কিন্তু এদের লেমন রাইসটা সত্যি খুবই ভালো লাগে। গত রবিবারে যখন আমরা রাইডে গেছিলাম ওখানেও তোমরা দেখেছো যে আমি লেমন রাইস নিয়েছি, কিন্তু ওটার মধ্যে ক্যাপসিকাম আবর যাবর জিনিস এত বেশি ছিল। টেস্ট ওয়াইজ ওকে ছিল, বাট আই থিঙ্ক দিস ইজ লাইক আলটিমেট, আমার খুব পছন্দ। আবারও বলছি, যদি আশেপাশে থাকো প্লিজ টু ট্রাই। ওদের ইডলিটাও ভালো হয়, মানে অনেকের থেকে শুনেছি ভালো হয়, কিন্তু রিনির পার্সোনালি খুব পছন্দ না। চিবুলি ইডলি বলে, যেটা ছোটো ছোটো টুকরিতে বানায়, তো রিনি বলে যে একটু হার্ড টাইপের হয়, ওরকম এত সফট হয় না যেটা আমাদের এখানে ইডলি বারের যে ইডলিগুলো হয় ওটা নাকি খুবই সফট হয়। আমি যেহেতু ইডলি খাই না তাই আমি পার্সোনাল এক্সপিরিয়েন্স থেকে বলতে পারবো না, যা শুনেছি তাই বলছি। বাট ইউ ক্যান ডেফিনেটলি গিভ ইট এ ট্রাই একবার, কারণ দামটাও খুবই কম, খুবই সস্তা। লেমন রাইস 45 রুপিস, ইডলি ইজ 40 রুপিস। এখন দামটা 5 টাকা করে বাড়িয়েছে রিসেন্টলি, আই থিঙ্ক 1 সপ্তাহ 2 সপ্তাহ আগেই বাড়িয়েছে। কারণ তার আগে লেমন রাইস 40 টাকা নিত, ইডলি 35 রুপিস নিত, আজকে দেখলাম 5 টাকা দাম বেড়ে গেছে। এনিওয়ে, সবখানেই গ্যাসের জন্য সব কিছুর দাম বাড়িয়ে দিয়েছেই, তো তোমরা এগুলো জানোই। আমি এখন অফিসের কাজটা করি, ব্রেকফাস্টটা শেষ করি, পরে এসে কথা বলছি। দুপুর 2:30 বাজে, আমাকে দেখে বুঝতেই পারবে যে এখনো আমার স্নানপাতি কিছু হয়নি, মাত্র অফিসের কাজ শেষ করে একটু উঠলাম, লাঞ্চটা করব। খাওয়াটা মাইক্রোওয়েভে গরম করছি, বানানোর কিছুই ছিল না, কিন্তু তাও খেতে খেতে দেখো সেই 2:30 বেজেই গেছে। তবে না, যে কটা কাজ আমার মেইন কাজ ছিল সেগুলো মোটামুটি সব শেষ। একটা 4টা থেকে খালি একটা ছোট্ট মিটিং আছে 10-15 মিনিটের, সেটাই বাকি রয়েছে। তো লাঞ্চটা করি, লাঞ্চটা করে উঠে তারপরে আমি এখন ঘর পরিষ্কার করতে শুরু করব, আর মাঝখানে ওই মিটিংয়ের সময়টা একটু সময় ব্রেক নিয়ে নেবো আর কি। দেড় ঘন্টা ধরে আমি ঘর পরিষ্কার করে যাচ্ছি, ঘর পরিষ্কার না, ডাস্টিং করে যাচ্ছি। আর শুধু এই রুমটা, লিভিং রুমটা পরিষ্কার করতেই আমার 1.5 ঘন্টা সময় লেগে গেছে। ঘড়িতে এখন বাজে প্রায় 4:30, 4:20 যদি এক্স্যাক্টলি বলি। তো 1.5 ঘন্টা ধরে এই করেই যাচ্ছি, এখন আর ভালো লাগছে না, ভাবছি স্নান করে নিই এখন তাড়াতাড়ি গিয়ে। বাকি রুমগুলো আজকে আর করা হচ্ছে না, বাকি দুটো রুম কালকে, একটা রুম রিনি একটা রুম আমি ধরে ফেললেই কালে পরিষ্কার হয়ে যাবে। তবে ঝটপট দেখাই তোমাদের যে কি পরিষ্কার করেছি। খুব বেশি জিনিস দিকে ওদিকে করি নাই, কিন্তু হ্যাঁ কিছু জিনিস এই দিক থেকে ওইদিকে ফেরবদল করেছি একটু। বুকশেলফটা আর কি ফেরবদল করবো, বুকশেলফের মধ্যে বুকসই রয়েছে, তার সাথে সাথে এই ছোটো ছোটো জিনিস কিছু রয়েছে। আমাদের এই চাবি রাখার জন্য একটা বোল বা একটা কি হ্যাঙ্গার কিছু একটা চাই, তো এগুলো সরবে এখান থেকে। এটা হচ্ছে নতুন শু র্যাকের উপরে, এটা এতদিন ধরে আর বের করা হচ্ছিল না, ফাইনালি এটা বের করেছি। আর ওখানে যে ড্রাই ফ্লাওয়ার্সগুলো ছিল এটা ফাইনালি এখানে রেখেছি। একটা অ্যারোমা ডিফিউজারও এখানে আছে। তার বাদে এই ল্যাম্পের জিনিসগুলো একটু রিঅ্যারেঞ্জ করা হয়েছে, গণেশ ঠাকুরটা ওখানে গেছে, ছোটো শোপিসটা দিকে গেছে। আর যেটা সব থেকে বড় জিনিস সরেছে সেটা হচ্ছে না, এটার উপরে কিছু না, এটার উপরে এখানে আমাদের যে অ্যাওয়ার্ডসগুলো রয়েছে এতদিন ধরে আমরা যেটা পেয়েছি লাস্ট 2 বছর ধরে, সেই সব অ্যাওয়ার্ডস এখানে আমাদের শোকেস করে রাখা আছে। দেখো খুব ভালো লাগে। এখন যতক্ষণে আমি স্নান করছিলাম হঠাৎ করে খুব আওয়াজ পেলাম জল পড়ার, তারপরে বের হয়ে বুঝতে পারলাম যে প্রচণ্ড বৃষ্টি হয়ে গেছে এক ঝাঁক। কিন্তু এমন কিছুও হয়নি, আর একটু সময় হলে ভালো হতো। ঠান্ডা হলো না ব্যাপারটা, মানে এখান পর্যন্ত দেখো ভালো বৃষ্টি পড়েছে, এখান পর্যন্ত ছিটা জলে এসেছে, কিন্তু ঠান্ডা হাওয়াটা আর হলো না। আর একটু সময় বৃষ্টি পড়লে তাহলে একটু ঠান্ডা হয়ে যেত। এখন এটাতে আরও গরম বেড়ে যাবে, আমার চুলগুলোও বসলো না ঠিক করে। যাই হোক, প্রচণ্ড গরম। স্নান করে এসে ফ্যানের নিচে বসে রয়েছিলাম, দেখতে দেখতে এখন 5:15 বেজে গেছে। আমি বের হচ্ছি, যাচ্ছি রিনিকে পিক করতে। আর আজকে 5:15 বেরোনোর কথা ছিল, তারপর মেসেজ করলো যে 5:30 বেজে যাবে। এখান থেকে যেতে আমার 15-20 মিনিটের মতো সময় লাগবে। তো যাই, ওকে পিক করে নিয়ে আসি। তারপরে না, বিকালে আলাদা করে আর কোনো প্ল্যান নেই, দেখা যাক কিছু যদি হয়ে যায় প্ল্যান আর কি। গুড ইভিনিং এভরিওয়ান। সকাল থেকে তো তোমরা আমাকে দেখতেই পাওনি, আর এখন সন্ধে হয়ে গেছে। আমরা এইচএসআরে তো আমার অফিস, তো রিমো আজকে এসেছে আমাকে পিক আপ করতে। তারপরে আমরা এখন ফুচকা খেতে এসেছি 27 মেন। এখানে ভীষণ ভালো ফুচকা পাওয়া যায়, জাস্ট লিফটের অপোজিটে খুব ভালো পাওয়া যায়। আমার এখানে আসলে ফুচকার জন্য খুব ক্রেভিং হয়। আমি রিমোকে বললাম এসেছো যখন চলো একটুখানি ফুচকা খেয়ে তারপরে বাড়ি যাব। তো আমরা চলে এসেছি। আর এটা তোমার ওই না, তোমার ওই ফ্রেন্ডের মিস্টার বেরি, এখানে এই দোকানটা এদিকেই আছে কোথাও, মিস্টার বেরি। তুই তো দেখে বলেছিলে এখানে দোকানে না, ওটা তো আমার অফিসে কোনো স্টল দিতে। না স্টল, এখন ওরা দোকান খুলেছে মিস্টার বেরি। সেটা আমি জানি। এখন
এখনই তোমাদেরকে যে দেখাচ্ছিলাম একটা দারুণ বেকারি শপ, যাদের এইচএসআরে অনেকগুলো স্টলস আছে, আর এখন ওদের একটা নতুন স্টোরও খুলেছে মিস্টার বেরি বলে, আর এই রিমোর সাথে বেশ পরিচিত। খুবই কিউট একটা ছোট্ট বেকারি। আমার এক বন্ধু নিফটেও নিফটের থেকে পাস হতো, আমাকে চাকরি করতে মিত্রাতে চাকরি করতো, তখন আমার সাথে আলাপ হয়েছিল। এখন নিজস্ব এন্টারপ্রেনিউর। খুবই কিউট স্টোরটা, তোমরা দেখো, আর লোকেশনটা আমরা পিং করে দেবো, তোমরা অবশ্যই এসে, এর আগে এখান থেকে আমরা খেয়েছি নিফটের পাশে। একদম লিফটের অপোজিটে। আর এখানে দারুণ দারুণ কিছু অপশনস আছে যেগুলো দেখে তো আমাদের এত টেম্পটিং লাগছে। বাচ্চা বানাচ্ছে বাচ্চা। ও খাবে? ফুচকা টুচকা খেয়ে চিজ কেক প্যাক করে আমরা এখন বাড়ির দিকে রওনা দিলাম। কি হ্যাপেনিং যে লাগে বিকেলে এইচএসআরের রাস্তাটা, এখানে থাকলে একদম গরিব হয়ে যাবো বেশি দিন এখানে চলাফেরা করি। এত স্ট্রিট শপ, এত খাওয়া দাওয়া, এত সুন্দর সুন্দর জিনিস পাওয়া যায়। এখানে থাকলে র্যাঙ্ক দিয়েই গরিব। হ্যাঁ, থাকতে হবে না, এখানে বেশিক্ষণ সময় কাটালে বললাম আমি। বাড়িতে আসার পরে তোমাদের সাথে আর একটুকু গল্প করিনি, ডিনার প্লেট হাতে নিয়ে তোমাদের সাথে কথা বলছি। এই দেখো, এটা হচ্ছে আমার ডিনার, আজকে স্যালাড আছে আর ডিম সেদ্ধ, এটাই আমার আজকে খাওয়া দাওয়া। আমি বলেছি এখন রাতে আমি একদম হালকা খাবার খাচ্ছি, হালকা বলতে বেসিক্যালি কার্বস আলাদা করে খাচ্ছি না, ভাত রুটিটা অ্যাভয়েড করার চেষ্টা করছি, দেখা যাক কি হয়, কারণ অন্যান্যভাবে না হয়ে উঠছে না। এই দেখো, যেমন আজকে ফুচকা খেয়ে ফেলেছি, চিজ কেক কিনে এনেছি, কম্পেনসেট তো করতে হবে, তো কম্পেনসেট করার একটাই অপশান, যেটাতে ডিনারটা একটু হালকা করে যদি খাওয়া যায়। আর আমি বসে বসে দেখছি হচ্ছে নেটফ্লিক্সে এক্সোকিটি, আমি জানি না আমি ঠিকঠাক করে প্রোনাউন্স করলাম কি না, তোমরা কারেক্ট করে দিও, বাট এটা একটা কোরিয়ান ড্রামা, দেখতে বেশ ভালো লাগছে, মজার আর কি, একটু স্কুল ড্রামা, টিনেজারদের একটু মানে মাইন্ড হালকা করার জন্য। রিমো দেখছে না আমার সাথে, আর রিমো হচ্ছে আজকে পুরো ডিনারের দায়িত্ব নিয়েছে, বা বলতে পারো আমি আমার ঘাড়ের থেকে ওর ঘাড়ে দিয়ে দিয়েছি ডিনার করার দায়িত্বটা, ডিনার বানানোর দায়িত্বটা। কালকে যদিও লাঞ্চটা আমার ঘাড়ে পড়ে গেছে, এই আর কি, দুজনে মিলে ঝুলে বানাচ্ছি। তো এনিওয়েজ, রিমোর কাছে নিয়ে যাই এখন, আর দেখাই তোমাদেরকে যে রিমো কি বানাচ্ছে স্পেশাল ডিনার। তোমার স্পেশাল ডিনারটা দেখাতে আসলাম। আমার স্পেশাল ডিনার, হ্যাঁ স্পেশালি, কারণ রিনি যে জিনিসগুলো খায় না, যেদিন রিনির আর আমার ডিনার আলাদা হয়, সেদিন আমি ওরকম জিনিস বানানো পছন্দ করি যেটা আমি পছন্দ করি, বাট শি ওয়ন্ট ইট ইট। আমার মতো তাই আমি বানিয়েছি আজকে, ডিমই বানিয়েছি, বাট ডিমের অমলেটের কারি বানিয়েছি। পাপা অমলেটগুলো কি সুন্দর দেখতে, এরকম করেই বানায়। তাই এত মেপে কেটে কেটে না, কেন মেপেছি? মানে মনে হচ্ছে মেজার করে করে কাটা। কে মেজার করবে? কিন্তু হ্যাঁ, কেটেছি একটু সুন্দর করে। এই খাবে একটু? টেস্ট করবে? একটু খাও, খেয়ে দেখতে। আই ডোন্ট লাইক অমলেট ঝোল। এনিওয়ে, তো এটাই হচ্ছে আমার আজকের ডিনার, সাথে একটু আচার নিয়ে নিই। এই কাঁচা লঙ্কার আচারটা আমার খুব পছন্দ, কিন্তু যেটা রিফিল করতে হবে। আনতে হবে। ডায়েটিং এর গল্প শেষ, হাতে এখন চিজ কেক, যেটা নিয়ে আসা হয়েছে আজকে এইচএসআর থেকে। কেমন না, তুমি এত সুন্দর ডায়েট করছো, স্যালাড খেলে, ডিম খেলে। ও যেহেতু ভাতটা খাইনি আজকে, আমি খেয়ে টেস্ট করে তোমাকে জানিয়ে দেবো। তারপরে কিন্তু তুমি ঠেলারাম বাবাজিটা বুঝবে কেন? কালকে সকালবেলা কিছু হবে না। কি হবে? বাথরুমে বসে থাকতে হবে? আমি 1 ঘন্টা বসে যাবো, কি হবে? পুরো দিনও বসতে হতে পারে, এরকম করবে আমার সাথে। আমি কিছু করছি না, আমি তোমাকে এনকারেজ করছি, আমি তোমাকে একদম ভালো করে এনকারেজ করছি যে প্লিজ ফলো ইওর ডায়েট। এইসব মিষ্টি মুষ্টি খেও না, এগুলোতে কিছুই হবে না তোমার, আরো তুমি যেই গোলটা পৌঁছানোর চেষ্টা করছো সেটা ডিলে হবে। সো লেট মি হ্যান্ডেল দিস, লেট মি টেক কেয়ার অফ দিস। এটা আমি অফ ক্যামেরাতে দেখে নিচ্ছি। না, অফ ক্যামেরা কেন, অন ক্যামেরাতেই দেখা হবে, আমিই দেখে নিচ্ছি যে দেখো। দুটো চামচ এনেছি যে। একদম খেও না, বাজে, খুব বাজে। একদম বাজে, খেও না, সত্যি। আমি কি বাচ্চা নাকি বাজে বলছে? খুব বাজে। খাচ্ছ কেন তাহলে? খেও না। ইসরাম, না আমি আর একদম কন্ট্রোলে রাখিনি নিজেকে, 2 স্পুন খেয়েছি, আর খাচ্ছি না। আর দুর্ধর্ষ খেতে, খাবে না তো? দুর্ধর্ষ খেতে, তাই না? সত্যি খুবই ভালো এটা,
মানে এত টেস্টি আর এটা খুব প্রচন্ড যে মিষ্টি, গা গুলিয়ে যাবে একদম না, দারুণ খেতে এটা। মানে আমি আমার জানা পরিচিত একজনের দোকান দেখে বলছি না, তোমরা একবার নিজেরা ট্রাই করো, তাহলে তোমরা বলতে পারবে। মানে এন্ড বাস্কেট কেক সত্যি অ্যামেজিং। লোকেশনটা তো তোমাদেরকে আমরা দেখিয়েই দিয়েছি, বাট স্টিল যদি তোমাদের কোনো ডাউট থাকে কমেন্ট করো। আই থিঙ্ক লোকেশনটা আমরা শেয়ার করে দিতে পারবো আমাদের ডিসক্রিপশানে, কারণ রিমো এডিট করে তাই রিমোকে আমি একবার কনফার্ম করে নিলাম। তো অবশ্যই যেও, আর প্লিজ ট্রাই করো, দুর্ধর্ষ খেতে হয়েছে। চলে এসেছি নিচে, বাজে হলো 11টা, অনেকটা রাত হয়ে গেছে। রিমো আসলো না আমার সাথে, আর বাইরেটা এত শান্ত দেখতেই পাচ্ছ, কিন্তু প্রচুর লোকে এখনও গার্ডেনে ওয়াক করছে। সিরিজটা শেষ করলাম, সিরিজটা দেখার জন্যই এতটা লেট হলো। খুবই ভালো লেগেছে, একটা কিউট সিরিজ, মনটাও খুশি খুশি হয়ে গেছে। না দেখে থাকলে দেখো, ওটা সিজন 2 আছে দেখলাম। তো সিজন 2টা এখন আর স্টার্ট করছি না, করলে আবার আমি আটকে যাবো। এখন আমি ভাবছি কোন গার্ডেনে যাই। এই গার্ডেনেও প্রচুর লোকজন আছে, আর এই গার্ডেনেও প্রচুর লোকজন আছে। একটু হাঁটাহাঁটি করতে হবে। আমার চোখগুলো দেখছি লাল হয়ে গেছে ঘুমে। ওই 20 মিনিটস মতো হাঁটবো, দিয়ে তারপরে ব্যাক করে যাব। রাত্রিবেলাটা একদম নির্ঝুম, তাও অনেকে হাঁটাহাঁটি করছে দেখতেই পাচ্ছ। আর এই গার্ডেনেও অনেকে হাঁটাহাঁটি করছে। দুটো গার্ডেন যদি একসাথে হতো অনেকটা স্পেস পাওয়া যেত, কিন্তু দুটো আলাদা কমিটি, তাই আলাদা আলাদা ব্যবস্থা। রাত এখন বাজে 11:30, আর রিনি নিচে গেছে ওর ইভিনিং ওয়াক করতে। ইভিনিং কি আর বলা চলে, রাত 11:30টার সময় এটা নাইট ওয়াক করতে গেছে। যাই হোক, তাও ওরটা ডিসিপ্লিনে আনার জন্য বলেছে যে লেট হলেও আমি যাব। আমাকেও টানছিল, কিন্তু আমার আর এখন ইচ্ছা করছে না। আর এমনি তো তোমাদের আগেও বলেছি, এই ভিতরের এই পার্কের মধ্যে হাঁটতে একদম ভালো লাগে না। একে তো আমাদের সাইডের পার্কটার মধ্যে দুজন পাশাপাশি হাঁটাও যায় না, এত সরু ছোট রাস্তাটা। মানে ওখানে যেটা পার্কের যে লেনটা রয়েছে ওইটা খুব সরু, অর্পিতাদের ওই সাইডটাতে গেলে তাও একটু হাঁটা যায়। যাই হোক, আজকে তো দেখছি এখান থেকে সব লাইট টাইট অফ করেই দিয়েছে। হয়তো এখানে নিচের ইয়েটার মধ্যেই হাঁটাচলা করছে, আমাদের যেটা টাইল এরিয়া রয়েছে সেখানেই হয়তো হাঁটাচলা করছে। যাই হোক, আমি ভাবলাম যে তোমাদের দুজন প্রশ্ন করেছো তোমরা, সেই দুটো প্রশ্নের উত্তর আমি তোমাদের দিয়ে দিই। আজকের প্রথম কমেন্ট হচ্ছে অনিন্দিতা সরকার, লিখেছে, তোমরা এত ডিটেল ব্লগিং না করে যখন যখন তোমাদের লাইফে কিছু হ্যাপেনিং ডেজ আসবে তখন অনলি ব্লগিং করতে পারো। আই থিঙ্ক এটা করলে তোমাদের মোবাইল ফোনের ইনভলভমেন্টটাও কিছুটা কমবে। এভরি নাইট ভিডিও এডিট করার দরকারও হবে না, ভেবে দেখো। আচ্ছা, এটা নিয়ে আমি কিছু বিশেষ রিজন আছে যেটার জন্য আমরা ডেইলি ব্লগিং করি। প্রথম, ডেইলি ব্লগিং করাটা আমাদের অ্যাকচুয়ালিতে এখন ভালো লাগে, এটা আমাদের একটা ভালো লাগার জায়গা হয়ে দাঁড়িয়েছে। সেই কারণে তোমাদের সাথে কথা বলা, তোমাদের কাছে আমাদের যাই করি, খুঁটিনাটি যাই করি সেটা প্রেজেন্ট করা বা তুলে ধরা, এটা আমাদের ভালো লাগার একটা জায়গা। সেকেন্ড হচ্ছে যে ইউটিউবে যখন আমরা নতুন করে কোনো চ্যানেল বানাই বা নতুন করে যখন তোমরা এরকম কন্টেন্ট ক্রিয়েশন শুরু করো, বিট ইউটিউব, বিট ইনস্টাগ্রাম, বিট ফেসবুক, যে কোনো প্ল্যাটফর্মেই যখন করবে, কনসিস্টেন্সি ইজ দ্য কি। তো তখন তোমার কনসিস্টেন্টলি একটা রুটিন মেনটেন করে একটা ডিসিপ্লিনের মধ্যে নিজেকে ফেলতে হবে। তো এটার দুটো কারণ আছে, এটার মধ্যেও আবার দুটো ভাগ হয়ে যায়। ফার্স্ট, এক হচ্ছে যে যদি আমরা এরকম যখন ইভেন্ট হবে তখন ভিডিও করলাম, তখন কি হয়, নিজেরও একটা ইচ্ছাটা আর থাকে না। আজকে একটা ভিডিও করলাম, তারপরে 3-4 দিন ধরে কোনো টাচ নেই, কোনো মানে ফোনের সাথে বা ক্যামেরার সাথে কোনো মুখোমুখি নেই। তারপরে হঠাৎ করে একটা ইভেন্ট হচ্ছে, তখন যে আবার ক্যামেরা বের করব, সেই জিনিসটা হট করে হয় না। তো যেই কারণে ইট ইজ ভেরি ইম্পর্ট্যান্ট যে একটা সার্টেন নিজের মধ্যে একটা ডিসিপ্লিন আনার জন্য, একটু কনসিস্টেন্সি আনার জন্য একটু ফ্রিকোয়েন্টলি যদি সেটা করা হয় খুব ভালো হয়। আর সেকেন্ড কারণ যে কেন ফ্রিকোয়েন্টলি আরও ভিডিও করা দরকার বা পোস্ট করা দরকার, সেটা হচ্ছে যে কোনো প্ল্যাটফর্ম যখন তুমি ভিডিওস আপলোড করো, অডিয়েন্সটাকে লার্ন করার জন্য ইট ইজ ভেরি ইম্পর্টেন্ট ফর দ্য অ্যালগোরিদম টু আন্ডারস্ট্যান্ড যে তুমি কীভাবে ভিডিও পোস্ট করছো, কী ভিডিও পোস্ট করছো, কারা এঙ্গেজ করছে। আমরা অ্যাকচুয়ালিতে ভিডিও পোস্ট করা শুরু করেছিলাম 2021 সালের থেকে, অলরেডি অলমোস্ট 5 বছর হয়ে গেছে। কিন্তু প্রথম 3 বছর আমরা এত ইনকনসিস্টেন্ট ছিলাম, এরকমও হতো যে 2 সপ্তাহে একটা ব্লগ হয়তো গেছে, বা আজকে ভিডিও করলাম, এডিট করতে ইচ্ছা করছে না, 3-4 দিন বাদে এডিট করে আরও 2 দিন বাদে এটা আপলোড হলো, মানে সপ্তাহখানিক বাদে একটা পুরোনো 1 সপ্তাহ পুরোনো ভিডিও যাচ্ছে। তো এই সব কারণে আমাদের গ্রোথ ভীষণ স্লো ছিল।
লাস্ট 2 বছর ধরে আমরা চেষ্টা করেছি যে একটু কনসিস্টেন্টলি ফ্রিকোয়েন্টলি যেন ভিডিওসগুলো আপলোড হয়, একটা কনসিস্টেন্ট টাইমে যেন আপলোড করতে পারি। তোমরা হয়তো দেখেছো মাঝখানে আমরা 2-3টার সময় করতাম, রাত 9টার সময় করতাম, কিন্তু আর আমাদের যেহেতু কাজের মধ্যে তো টাইমগুলো একটু তাও হেরবদল হয়েই যায়, বাট স্টিল একটা ওই কনসিস্টেন্সি রুটিনে আনার চেষ্টা করেছি। সেই লাস্ট 2 বছরে আমরা যখন এখানে যেই পজিশনে এখন আছি সেখানে পৌঁছাতে পেরেছি। যে সো ডেইলি ব্লগিংয়ের এই 3টা কারণই তোমার বলে দিলাম, যে প্রথম ভালো লাগার জায়গা, সেকেন্ড অভ্যেস, আর থার্ড হচ্ছে অ্যালগরিদম বা নতুন যখন শুরু করেছি চ্যানেলকে যদি গ্রো করতে হয় ইট ইজ ভেরি ইম্পর্টেন্ট যে একটু ফ্রিকোয়েন্টলি ভিডিওস আমরা শেয়ার করি। আর দ্বিতীয় যেটা তুমি পয়েন্ট লিখেছো যে হ্যাঁ আমাদের মোবাইল ফোনের ইনভলভমেন্টটা কম হবে বা মোবাইল ফোন ঘাটাটা একটু কম হবে, ট্রু, অ্যাকসেপ্টেড। কিন্তু আমি অ্যাকচুয়ালিতে রাত জেগে ভিডিও এডিট এমনিও করি না। আমি অফিস থেকে ফিরে এসে তারপর বিকালবেলাটা সময় দিই, একটু ঘন্টা দেড়েক সময় লেগে যায় আমার এডিট করতে। আর না হলে খুব ওয়ার্স্ট কেস সিনারিও সকালে যখন আমি অফিসে একটু যদি তাড়াতাড়ি চলে যাই, কাজ শুরু করার আগে যদি আমার হাতে 15-20 মিনিট যদি সময় থাকে তখন আমি যতটুকু পারি এডিট করে রাখি। তা আমার জেনারেলি সময়টা রাত জেগে আমি এডিট করি না। রাতে ঘুম না আসার কারণ আলাদাই আছে। রাতে ঘুম না আসার কারণ হচ্ছে যে আমাদের এখন অভ্যেস হয়ে গেছে, কিছুটা সিস্টেম হয়ে গেছে। এই জিনিসটা যদি চেঞ্জ করতে হয় আবারও কনসিস্টেন্সি ইজ দ্য কি। আমাদের সমানে কনসিস্টেন্টলি রাত 10টার মধ্যে ডিনার করে 11টার মধ্যে শুয়ে পড়লে তাহলে দেখবে আস্তে আস্তে আবার আমাদের শরীরটা রুটিনে চলে আসবে। আর আজকের দ্বিতীয় কমেন্ট হচ্ছে আরও এক অনিন্দিতা পাল লিখেছে, হাই রিনি অ্যান্ড রিমো, প্লিজ শেয়ার সাম ইনফো ইফ অ্যাভেলেবল অ্যাবাউট দ্য রাজস্থান ট্রিপ দ্যাট ইউর পেরেন্টস হ্যাভ গন। তো মা বাবা যে রাজস্থান ট্রিপে গেছে এটা দিল্লির থেকে গেছে অবভিয়াসলি। দিল্লির থেকে অবভিয়াসলি খুবই কাছাকাছি। যদি তুমি কলকাতা বা মানে কি বলবো কলকাতা বা ওয়েস্ট বেঙ্গলের যে কোনো প্রান্তের থেকে যদি যেতে চাও তাহলে দেন ইউ হ্যাভ টু ইদার টেক এ ট্রেন বা ফ্লাইটে করে যেতে হবে। তো ফ্লাইটে গেলে তোমরা আগে ডিসাইড করতে পারো তোমরা আগে জয়পুরে যাবে না উদয়পুরে যাবে। আর আদারওয়াইজ ইউ ক্যান টেক এ ট্রেন টু দিল্লি থেকে জয়পুর যেতে আই থিঙ্ক 5 ঘন্টার মতো লাগে ট্রেনে। তো মাওরা যেটা করেছে দিল্লির থেকে প্রথমে গেছে উদয়পুরে, তো উদয়পুর অ্যান্ড দেন উদয়পুর থেকে জয়পুরে এসেছে। আর আমাদের ট্রিপটা খুবই ছোট ছিল। তা মাওয়াদরা কী ট্রিপ করেছে সেটা তোমাদের আমি জানিয়ে দিচ্ছি। যেহেতু আমরা নিজেরা এখনও যাইনি তাই এক্সপিরিয়েন্স ফ্রম আর পার্সোনাল এক্সপিরিয়েন্সেস ওরকম কিছু শেয়ার করতে পারবো না। মাওয়ারা প্ল্যানিং সব নিজেরা করেছে, কোথায় কোথায় ঘুরতে যাবে না যাবে সেটা মোটামুটি আমি একটু কিছু দেখে দিয়েছি। তো মাওয়ারা ডে 1-এ দিল্লির থেকে উদয়পুর যায়। উদয়পুর একদম আর্লি মর্নিং ভোর 4টার সময় পৌঁছায়। তারপরে ওখানের মধ্যে ওই সারাদিন ওই ঘোরাঘুরি করে। জায়গা কী কী ঘোরাঘুরি করেছে আমি এদিকে চেষ্টা করবো এখানে নাম লিখে দিতে। আশেপাশেই আবার মা ওরা যেহেতু মাদের অনেকটা বয়স হয়েছে, একটু দূরে দূরে জায়গাগুলো বেশি ঘুরতে পারবে না, হাতেও সময় কম, কারণ নেক্সট ডে আবার দুপুরবেলা মাদের উদয়পুর থেকে জয়পুরের ট্রেন ছিল। তো হাতে সময় কমের জন্য আমি আশেপাশের 6-7টা স্পটস আমি এরকম ফিগার আউট করে দিয়েছিলাম। সিটি প্যালেস ছিল, আরও কী কী ছিল আমার এখন এক্স্যাক্টলি মনে পড়ছে না, আমি আবার বলছি, আমি নামগুলো এই পাশে দিয়ে আমি লিখে দেবো যে কটা জায়গা আমি সাজেস্ট করেছিলাম। তো ওখানে ঘোরাঘুরি করে পরের দিন আবার মাওরা ট্রেন নিয়ে উদয়পুর থেকে ট্রেন নিয়ে মাওরা জয়পুর যায়। জয়পুরেও সেই আবার আই থিঙ্ক জয়পুরে পৌঁছায় রাতে। আর ওদিনটা পরের দিনটা ঘোরাঘুরি করে অ্যান্ড তার পরের দিন জয়পুর থেকে মাওরা আবার ফিরে দিল্লি চলে আসে, শতাব্দী করে এসেছে। তো ট্র্যাভেল ওয়াইজ দিস ইজ ইয়োর অপশনস। কোথায় কোথায় ঘুরতে যাবে সেটা আমি পাশে দিয়ে দিতে পারবো, ছোটো মোটো যদি প্ল্যান করছো। আর ইনকেস যদি ডিটেল প্ল্যান করো তাহলে আই উড সাজেস্ট রাজস্থান গেলে অ্যাটলিস্ট সপ্তাহখানিক হাতে সময় নিয়ে যেতে, কারণ রাজস্থান ইজ নট জাস্ট উদয়পুর অ্যান্ড জয়পুর। রাজস্থানে আরও অনেক জায়গা আছে, আজমের আছে, জয়সলমের আছে, অবভিয়াসলি উদয়পুর আর জয়পুর তো মেন দুটো জায়গা রয়েছেই। আর উদয়পুর আর জয়পুরের আশেপাশেও প্রচুর আরও মানে একটু ডিস্টেন্সেও অনেক জায়গা রয়েছে। হাতে সপ্তাহখানিক সময় নিয়ে গেলে তোমরা রাজস্থান অ্যাকচুয়ালিতে ঘুরে দেখতে পারবে। বাট যদি উপরিভাবে রাজস্থানকে এক্সপিরিয়েন্স করতে হয় দেন ইয়েস, উদয়পুর অ্যান্ড জয়পুর ইজ ইয়োর প্লেস টু গো। তো এতটুকু ইনফরমেশান দিলাম। কতটা খরচা হয়েছে না হয়েছে, ট্রেনের যেহেতু দিল্লি মাওরা অলরেডি ছিল, দিল্লি থেকে ট্রেনে করেই গেছে, তো এক্সপেন্সেস এখানে অনেকটা কাট ডাউন হয়ে গেছে। যদি তোমরা অন্য কোনো রাজ্যের থেকে দিল্লি যাচ্ছ, দিল্লির থেকে উদয়পুর যাচ্ছ, দেন অবভিয়াসলি এক্সপেন্সেস তোমাদের ওইভাবে বেড়ে যাবে। ফ্লাইট ধরলে ফ্লাইটের এক্সপেন্সেস আরও অ্যাড হবে। তো এই হচ্ছে তোমাদের যা ইনফরমেশান। যদি স্পেসিফিক কোনো ইনফরমেশান চাও প্লিজ আমাকে কমেন্ট করে জানিও, তাহলে আমি চেষ্টা করবো আমাদের থেকে একটু ইনফরমেশান জেনে তোমাদেরকে পাস অন করে দিতে। তো মোটামুটি এই ছিল আজকের ভিডিওর পর্ব।
দেখি একবার রিনি নিচে এখনো হাঁটছে কিনা একবার দেখি, নাকি ও চলে আসছে। যদি চলে আসছে তাহলে আর আমি যাবো না, নাহলে ভাবছি যাই একটু 5 মিনিট ওকে একটু কোম্পানি দিয়ে গিয়ে। এখন তো একেবারেই অন্ধকার, ও গার্ডেনে তো মনে হয় না আছে করে, আমি দেখতেও পাচ্ছি না। আচ্ছা না, গার্ডেনে কেউ একজন তো আছে, জেনারেলি ও এখানে হাঁটাচলা করে, বাট আজকে দেখি নেই এখানে। না, এখানে একটা অন্য লোক আছে, আর এখানে ও রেড টাইল এরিয়াতেও নেই, মনে হয় উপরে চলে আসছে। দেখি একটা ফোন করে। যাই হোক, আমি যাই একটু রিনিকে দেখি, রিনি কই আছে, কোন দিকে হাঁটতে গেছে, বা আমার মনে হয় যদি বাইরে নেই তাহলে নিচে পার্কিংয়ের এখানেই হাঁটছে। আজকের ভিডিওটাকে এখানেই শেষ করছি। যদি আমাদের আজকের এই ভিডিওটার মধ্যে কিছু ভালো লেগে থাকে, প্লিজ টু লাইক, শেয়ার, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব টু আওয়ার চ্যানেল বেঙ্গালুরু বেঙ্গলিজ। দেখা হবে তোমাদের সাথে কাল আবারও একটা নতুন দিন, নতুন ব্লগ, নতুন কিছু গল্প নিয়ে। টিল দেন স্টে সেফ অ্যান্ড বাই বাই, গুড নাইট।